চক্রবৃদ্ধি সুদ। তো সুদ তো আগেই বলে দেওয়া হয়েছে কি জিনিসটা, তাই তো? চক্রবৃদ্ধি মানে চক্রাকারে যেটা বাড়ছে। কি বাড়ছে? সুদ বাড়বে। কি করে বাড়বে? দেখো, তুমি ব্যাংকে গেছো, ধরো এটা একটা ব্যাংক, ঠিক আছে? ধরে নাও এটা একটা ব্যাংক। ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে 100 টাকা জমা করলে। 100 টাকা জমা করলে, করার পরে দেখা গেল বছরের প্রথম বছরের শেষে তুমি অ্যাকাউন্টে দেখতে পেলে, নিজের ব্যাংকের পাসবুকে তোমাকে দেখতে পেলে যে 104 টাকা হয়ে গেছে। এই যে 4 টাকাটা মানে 100 টাকা তুমি জমা করে 104 টাকাটা পাচ্ছ, তাহলে অতিরিক্ত কত পেয়েছো? 4 টাকা। এই অতিরিক্ত 4 টাকাটা হলো সুদ। এই 4 টাকাটা কি হয়ে গেল? সুদ। ঠিক তো? এবারে পরের বছরে মানে 2 নম্বর বছর, তাহলে তুমি কত টাকা পাওয়ার কথা? এক বছর তবে তুমি 4 টাকা করে সুদ পাচ্ছ, তাহলে পরের বছর আবার 4 টাকা পাবে, তাই তো? মানে 100 টাকার উপরে যদি ক্যালকুলেশন হয় তাহলে 4 টাকা হবে। যদি 100 টাকার জায়গায় যদি 500 টাকা থাকতো নিশ্চয়ই তখন 4 টাকা পেতাম না, তাই তো? মানে এই যত টাকা জমা রাখবো সেই রাশিটা যদি বেশি হয় তাহলে সুদের পরিমাণটাও বেশি হবে। তার মানে আসল যদি বাড়ে, যে টাকাটা জমা দিচ্ছি সেটাকে কি বলা হয়? আসল বা মূলধন। এইটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে না? সুদও বৃদ্ধি পাবে। ঠিক তো? সুদও বৃদ্ধি পাবে। এবার ব্যাপারটা আমি বললাম কি, 100 টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো, এক বছরে তুমি এক বছর শেষে দেখলে 104 টাকা হয়েছে। পর বছর শেষে তুমি যদি আবার 4 টাকা পাও, তাহলে কি সেই 100 টাকা মানে তোমার আসল কিন্তু বাড়েনি। না বাড়ার জন্যই তুমি সেই 4 টাকা করে প্রতি বছর শেষে আরো 4 টাকা করে তোমার জুড়ছে। এটা হলো একটা সিম্পল প্রসেস। সরল সুদের ক্ষেত্রে তোমরা অঙ্কগুলো করেছো এর আগের চ্যাপ্টার, সেটা হলো সরল সুদ। যদি ওই রকমটা হয়, কিন্তু যদি এই রকম হয় যে 100 টাকা তুমি ব্যাংকে জমা করেছো, এক বছর শেষে দেখলে 104 টাকা হয়েছে, পরের বছরের পরে দেখলে পরের বছরে মানে 2 বছরকে 104 মানে আরো 4 টাকার বদলে না 4 টাকা নয়, 4 টাকার থেকে একটু বেশি তোমার অ্যাকাউন্টে জমা পড়েছে। 4-এর থেকে একটু বেশি কেন? তার কারণ তখন 104 টাকার উপরেতে তোমার সুদ ক্যালকুলেশন হয়েছে। আর একবার 100 টাকার উপরে তোমার এক বছরে 4 টাকা সুদ পাও। কিন্তু যখনই তুমি সেকেন্ড বছরে পৌঁছে মানে এক বছর কমপ্লিট হয়ে গেছে, তখন তোমার অ্যাকাউন্টে কত? 104 টাকা আছে। ধরো ব্যাংক বলছে এবারে তোমার যে 104 টাকা আছে তার উপরে তোমাকে আমি সুদ দেবো। আমি ধরে নিচ্ছি, ক্যালকুলেশন করছি না, আমি ধরে নিচ্ছি সেইটা হয়েছে 105 টাকা। মানে 105 টাকা না, 4 টাকা ছিল আরো 4 টাকা 8 টাকা, না ধরো 109 টাকা হয়ে গেছে। মানে এক বছর 4 টাকা দেয়, তাহলে 104 টাকার জন্য একটু বেশি সুদ পাবো না? মানে তোমাকে তাহলে এক্সট্রা কত টাকা সুদ পেয়েছো? তুমি 5 টাকা পেয়েছো। সুদ কত পেয়েছো? 5 টাকা পাওনি। আরে ভাব না, তোর অ্যাকাউন্টে ছিল 104 টাকা, তার পরের বছরে তোর টাকাটা হয়ে গেল কত? 109 টাকা। এবারে তো তার পরের বছরে এই 109 টাকার উপরে ধর সুদ ক্যালকুলেশন হচ্ছে। আরে 100 টাকায় 4 টাকা সুদ, তাহলে 109 টাকায় নিশ্চয়ই 4 থেকে বেশি সুদ হবে তো। আমি ধরে নিচ্ছি যে 6 টাকা সুদ দিয়েছে, আরে হিসাব করছি না, জাস্ট ওই 6 টাকা সুদ দিয়েছে, তাহলে কত হয়ে যাচ্ছে পরের বছরে? 115 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 6 টাকা সুদ হলে 115 টাকা। লক্ষণীয় বিষয় কি, প্রতি বছর বছর সুদের পরিমাণটা বাড়ছে। এখান থেকে এখানে তুমি 4 টাকা সুদ পেয়েছিলে, এখান থেকে এখানে তুমি 5 টাকা সুদ পেয়েছিলে, এখান থেকে এখানে তুমি 6 টাকা সুদ পাচ্ছ। মানে বছর যত বাড়ছে তোমার সুদের পরিমাণটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ এই যে মূলধনটা আছে, এই মূলধনটা বাড়ছে। ভালো করে ভাবো, দুটো পদ্ধতি। একটা হলো তুমি অ্যাকাউন্টে যে টাকাটা জমা করেছো শুধু তার উপরেই সুদ ক্যালকুলেশন হচ্ছে। একটা কি, যে টাকাটা তুমি ব্যাংকে রেখেছো তার উপরেই শুধু সুদ ক্যালকুলেশন হচ্ছে প্রতি বছর বছর পূর্বের টাকাটা। আর একটা কি না, তোমার যে সুদটা দিচ্ছে সুদটা আবার আসলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আসল হয়ে যাচ্ছে, আবার তার সঙ্গে যে পরের বছর সুদটা দিচ্ছে সেইটা আবার আসলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আসল হয়ে যাচ্ছে।
তারপরের বছরে যে সুদটা দেবে সেই সুদটার সঙ্গে আসল যুক্ত হয়ে গিয়ে আবার আসল হয়ে যাচ্ছে, তাহলে পরের বছরের আসল কত? 115 টাকা। তার উপরে তাহলে সুদ তুলনামূলকভাবে আরো বেশি হবে। যে সুদে মানে যে সুদের অঙ্কেতে আমরা এখানে দেখতে পাচ্ছি চক্রাকারে যেন সুদটা বাড়ছে, চক্রাকারে সুদ বাড়ছে, তাই তো আসলও বাড়ছে সুদও বাড়ছে চক্রাকারে। এই পদ্ধতিটাই হলো চক্রবৃদ্ধি সুদ, মানে এই ঘটনাটা এইটাই চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ কিভাবে ক্যালকুলেশন করবো তার সূত্র আছে, আমরা সূত্র দিয়ে কাজ করবোই। তো তার আগে তোমরা বলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? কার কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে মোদ্দা কথাই কি? মোদ্দা কথা হলো সরল সুদের ক্ষেত্রে আসলটা বাড়ছে, আসল সেম আছে। তাহলে আসল যদি সেম হয় সুদও সেম, প্রতি বছর ঠিক সেই একই সংখ্যক মানে একই পরিমাণ তুমি সুদ পাবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে না, এই আসল বা মূলধনটা ধীরে 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 বাড়ছে। ধীরে ধীরে যদি আসল বা মূলধন বাড়ে তাহলে সুদের পরিমাণটাও বাড়বে। এবারে আসলটা ধীরে ধীরে কিভাবে বাড়ছে না, আগের বছরে যে আসলটা ছিল তার সঙ্গে যে সুদটা পাচ্ছি সেই সুদটা জুড়ে যাচ্ছে। সুদ যদি জুড়ে যায় তাহলে কি হবে না, সুদ আসল মিলে তোর আসল হয়ে গেল, সুদ আসল মিলে আসল যদি হয়ে যায় তাহলে আসলটা বেড়ে গেল। আবার তার উপরে যে সুদটা ক্যালকুলেশন হলো সেই সুদটা আবার আসলের সঙ্গে জুড়ে গেলে তাহলে আবার বেড়ে গেল, বুঝলে? তো এই হলো তোমার ব্যাপার। তাহলে মূলধন বা আসল বৃদ্ধি হচ্ছে বলে এখানে সুদটা বাড়ছে, আর এটাই হলো চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদে সুদ আর আসল এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। এই তো সুদ আর আসল, সুদ আর আসল যোগ করলে কি হয়? সমূল চক্রবৃদ্ধি, ঠিক তো? বা সবৃদ্ধি মূল্য বলা হয়। মানে মূল মানে কি? প্রথম যেটা প্রথমে ছিল সেটা, আর সবৃদ্ধি বৃদ্ধিকে সঙ্গে নিয়ে, মানে বৃদ্ধি যেটা হচ্ছে সেটা, আবার মূলটা সবৃদ্ধি মূল। সমূল চক্রবৃদ্ধি মানে মূল নিয়ে আর চক্রাকারে যেটা বেড়েছে সেটা, মানে সুদ আর আসল অ্যাকচুয়ালি। তাহলে যাই হোক, সুদ আর আসলকে আমরা সমূল চক্রবৃদ্ধি বলতে পারি বা সবৃদ্ধি মূল বলতে পারি, এইরকম। আচ্ছা, মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। আর এখানে বছরকে কিন্তু এখানে এন দ্বারা প্রকাশ করা হয়, বছরকে এন দ্বারা প্রকাশ করা হয়। মূলধন পি প্রিন্সিপাল থেকে এসেছে, আর বছরকে কিন্তু আমরা এখানে এন দ্বারা প্রকাশ করি। আর সুদের হার এখানে সেই আগের মতো সরল সুদের ক্ষেত্রে R% বোঝানো। আচ্ছা, সুদের হার R% কথার অর্থ কি কেউ বলবে? সরল সুদ হয়ে গেছে, কেউ বলবে? সুদের হার R% কথাটার অর্থ হলো কি, 100 টাকা যদি আমরা ব্যাংকে রাখি তাহলে এক বছরে যে সুদটা পাবো সেটা 8 টাকা পাবো। মানে 100 টাকার এক বছরের সুদ হলো 8 টাকা। যদি বলি সুদের হার 4%, তাহলে 100 টাকার এক বছরের সুদ কত? 4 টাকা। যদি বলি সুদের হার 10%, তাহলে 100 টাকার এক বছরের সুদ 10 টাকা। এইরকম ব্যাংকে লেখা থাকে এরকম, যদি সুদের হার 3.5%, ঠিক আছে, বা তুই যদি ফিক্সড করিস টাকা তাহলে ধরেন 6.75%, এইরকম 6.75% ধরে ফিক্সড করেছিস টাকা, তোকে সুদের হার দিচ্ছে কত? আমি সুবিধার্থে 7% দিচ্ছি। তার মানে কি 100 টাকা তুই যদি ব্যাংকে রাখিস তাহলে এক বছর পরে তোকে 7 টাকা সুদ দেবে, এইরকম। বোঝা গেছে? তাহলে এই হলো ব্যাপার। তাহলে সুদের হার, বছর, মূলধন, সবৃদ্ধি মূল এইগুলো করা হয়েছে, ঠিক আছে? এছাড়াও তোমার আরো কিছু কিছু থিওরি আছে যেগুলো পরবর্তীকালে অঙ্ক করানোর সঙ্গে বলে দেওয়া হবে। মানে ধরো সুদ ক্যালকুলেশন হচ্ছে ত্রৈমাসিকে, বা 6 মাস ছাড়া ছাড়া করা হচ্ছে, 3 মাস ছাড়া ছাড়া বললাম তো ত্রৈমাসিক, ঠিক আছে? যদি 6 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেশন করা হয়, আমরা তো এক বছর করছি, এক বছর পরে এত সুদ হচ্ছে, তাই তো? পরের বছরে কত? কিন্তু যদি 6 মাস পরে সুদ ক্যালকুলেশন করা হয়
বা যদি 3 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেশন করা হয়, ত্রৈমাসিক বলা হয়, তো তখন কীরকম হবে সেটা আমরা অঙ্ক করতে করতে পরের থিওরিতে করে দেবো। ঠিক আছে, চলো একটা অঙ্ক বলছি। হ্যাঁ, সূত্রটা বলি, সূত্রটা বলা হয় সূত্র হলো এই সবৃদ্ধিমূল সমান p into 1 plus r by 100 whole to the power n। এই হলো সূত্র, মানে সুদ প্লাস আসল বের করার সূত্রটা, সুদ প্লাস আসল বা সবৃদ্ধিমূলের সূত্র কি p into 1 plus r by 100 whole to the power n। এটা আসল বা মূলধন, আরটা হলো সুদের হার, n হলো কত বছর আছে সেইটা। তোমাদের সিলেবাসের মধ্যে 3 বছর পর্যন্ত আছে, সিলেবাসে 3 বছর পর্যন্ত আছে।